নাজা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাজা থতমত খেয়ে ওঠে আর চোট পেয়ে চিৎকার করে ওঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলে তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাজার কাছে এসে বসে। নাজার চিৎকার করে না। হুঁশে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দিয়া নয় বটে। নাজা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে ব্যথা সহ্য করে নেয়, তবে মনে মনে ভেবেই নেয়, এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানি এই জীবন না আবার কবে নিয়ে নেবে। তৌসির এক ঝলক নাজার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রোবের উপর থেকে বাম নিয়ে এসে নাজার সামনে বসে। হাত বাড়িয়ে নাজার পায়ে হাত দিতে যায়, কিন্তু নাজা পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাজাকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরে বলে, তোমার পা সালামি নেওয়ার লাইগা ধরছি না, তাই থাক থাক মারাইও না। নাজা কথাখানি শুনে খানিকটা রেগেই তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে বলে, আমি লাগিয়ে নিচ্ছি। এই বলে নাজা বামের মুখ খোলে, অল্প একটু নিজের পায়ের টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেই সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাজার পায়ে বার কয়েক হাত বুলিয়ে নাজার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে। এতে পা যদি মুচকে যায় তবে ঠিক হয়ে যাবে। একে তো পায়ে ব্যথা পেয়েছে, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে, তার উপর তৌসির ওকে স্পর্শ করেছে। নাজা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীর স্পর্শ করবেন না, এটা প্রথম, তাই কিছু বললাম না আপনাকে। তৌসির এটা শুনে ঠোঁট হেলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগ্য ভালো বেডি তোর, যে তৌসির শিকদার তোর পা ছুঁইছে। আর এত ফ্যাত ফ্যাত করিস না, আমি তোর জামাই, ছুঁইলে খারাপ কিছু হইতো না। এই বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায় আর নাজা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাজা একইভাবে বসে আছে। নাজাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাজা এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সব সময় শুনতাম বিয়ের দিন রাইতে বউরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতন সাদা কাপড় কেন পরছো? নাজা এটা শুনে দাঁত চেপে বলে, কারণ আমার দাফন করা হইছে, তাই কাফন পরেছি। ঝাঁজ দেখাইও না আমার লগে, পরে কবে মাইরা টাইরা ফেলমু, আর বউ মাইরা ফেলার কলঙ্কিনী বইয়া যাইমু। নাজা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসিরও টাকনু যে ভাঙেনি এটাই অনেক। নাজা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সব সময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে একেবারে জায়নামাজ থেকে ওঠে। নাজা নিজের ব্যাগ খোলে, মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, অজু করে বেরিয়ে আসে। নাজা ভালো করেই জানে এখানে জায়নামাজ পাবে না, কারণ ও যে পাটিতে ঘুমিয়েছে সেটাই নামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে নামাজে বসে যায়। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে, কারণ এক এক দিন এক এক সময় থাকে আর নাজা সূর্য দেখে বোঝে না ওয়াক্ত। তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপে সময় দেখে নেয়, কিন্তু এখন তো মোবাইল নেই। নাজা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে হুন রানী,
এই যে শুনছেন। তৌসির নাজার ডাক শুনে চোখ না খুলেই বলে, জি হুনরাম, জি শুনছি। নাজা ইতস্তত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দেবেন, আমি টাইম দেখব নামাজের। তৌসির এটা শুনে চোখ খোলে, বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাজা ফোন দেখেই আঁতকে ওঠে। ফোনের যে করুণ অবস্থা, এটা দেখেই নাজার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজা খুঁজে পায় না। নাজা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইল, নাও। নাজা ফোনটা হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজার প্রশ্নে চোখ মুখ কুঁচকে বলে, ওইটা আবার কোন বাল? এটা শুনেই নাজার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমন কেন, সব সময় গালি দেয়। নাজা তৌসিরের ফোন তৌসিরের পাঁজরের উপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাজার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি অদ্ভুত এক চিজ জুটাইলে দয়াল তুমি আমার কপালে। এই বলেই বাঁ পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি খোলে, নাজার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির। নিজের চোখের উপর মন শুধায়। তালুকদারের মাইয়া কালা জাদু টাদু করল না তো আবার? তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে। যদিও এই বিপদের সূচনাদাতা ওনারাই। আসলে নাজার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজার 4 নম্বর চাচার বড় ছেলে ইকরাবের পছন্দ নাজাকে। নাজার যখন বয়স 11 তখনইও নাজাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। পরিবার অবস্থা বেগতিক দেখে ইকরাবকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষও আছেন ওখানে, সেই সুবাদে। তবে কথা দেন নাজা ইন্টার শেষ করলেই ওর সঙ্গে ওকে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ। ওর চাচা নোমান আর সাফার বিয়ে নাজা তৌসিরের বিয়ের 1 তারিখেই হয়েছিল। কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পরদিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায় যায়। কারণ ও নাজার জন্য পাগল, ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে। কিন্তু সত্যটা চাপানো সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচ্চু নাদির এই কথাটি ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন। যেই মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়, ইকরাব, আসলে নাজার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে। সেই সময়ই ইকরাব কিছু মুহূর্ত সবার দিকে একদৃষ্টিতে চোখ বড় করে স্থবির চোখে তাকিয়ে রয়। আর তারপরই জোরে শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির উপরের করিডোরের সোফায় ওকে নিয়ে শুয়েছেন। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতেই ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারদিকে নাজাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো। ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। এটা শুনে নাজার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন, বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা ইকরাব ঠিকই শোনে, কিন্তু বিশ্বাস করে না একটুও। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, অন্য কারোর সাথে কেন বিয়ে হবে?
ওর মোল্লা চাচ্চু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকরাব, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে আবার সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওর নেই। মন বারবার শুধায়, ওহে, তোমার অন্তরের ফুল আজ কারো ঘর ফুল হয়ে গেছে। তুমি শূন্য আজ, তুমি শূন্য। ইকরাব পেছনে ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এই বলেই ইকরাব করিডোরে রেলিংয়ের দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়া। কিন্তু এর আগেই ওকে ওর চাচা ধরে পিছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে দুই হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবেই ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমায় নিঃস্ব করে দিলে, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে, তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে, আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে তোমরা, তোমরা আমার ফুলকে। এই বলেই ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবার কাঁদে? হ্যাঁ, কাঁদে। এই যে কাঁদছে ইকরাব, নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে। কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, সব দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটা শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণা লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন তোমরা আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নও, তোমরা সবাই রক্তচোষক। তোমরা আমায় শেষ করে দিয়েছ, আমার সব শেষ করে দিয়েছ। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমায় জীবন্ত দাফন করে দাও। সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছেন। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার। তাহলে আজও অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে, তালাক দিয়ে নিয়ে আসো, তারপরও ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এই বলেই ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে। সাথে সাথে ওর নাক দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়া, অতিরিক্ত আবেগ, কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভিতরে রক্তনালীগুলো ফেটে রক্ত বের হয়। আর এমন ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেবকে বলেন এটা দেখে, নাহিদ রে, যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়ায়। নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমায় চিরতরে ঘুম পাড়িয়ে ফেলো, আমি আর বেঁচে থেকেই বা কী করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন আরও রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মোড়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন, আর সাথে সাথে ৩-৪ জন ইকরাবকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তীর করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে।
ইকরাব ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুমই চিরন্তন হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি সেই ফুল আর কারো না হোক। এই বলে ইকরাব বুক চেপে ধরে, বুকে প্রচুর ব্যথা করছে। বুক খাবলে ধরেই ইকরাব চোখ বুজে নিদ্রায় ডুব দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগেই ওর দাদা শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাজা গোসল করে নিয়েছে, ওকে তড়িঘড়ি করেই গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা। আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাজা একটা সাদা গোল ড্রেস আর কালো সালোয়ার পরেছে। চুল ভেজা, তাই খোলাই রেখেছে। নাজাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাজা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি। এমনিতে তো চেকের পরে, কিন্তু সাদাই বেশি পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতোখানা তৌসিরকে ওর মেজো চাচা গিফট দিয়েছিলেন। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ডে এই জুতোর সেরা ক্লাসিক এবং হ্যান্ডক্রাফটেড পাওয়া যায়। এর মধ্যে 100 বছরের পুরনো গুডিয়ার ওয়েলেটেড লেদার জুতো, হাতে তৈরি। দাম 800 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 88,000 হবে। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর। তাকিয়ে কিছু সময় তাকিয়েই রয়। নাজার নিজের মতো চুড়ি পরছে। তৌসির নাজার বাদামি কোমরের নিচ অব্দি চুল দেখে অপলক নয়নে সেই চুলের পানেই তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে এই কেশতরঙ্গগুলো। ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর লাগে তৌসিরের চোখে। নাজার পরনে গোল ড্রেস। ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বরাবরই আটকে নেয়। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিছে মারাত্মক মাইরি। নাজা চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামের চুড়ি পরা হাতদ্বয় এক দানবের নামে চুড়ি পড়ছে। আপনার আর আমায় পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো? কেন দেখা দেবেন? পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাজাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কিলো তালুকদারের মাইয়া, কি বিড়বিড়াও? নাজা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরী লাগে। জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব। অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপর গুছিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলেন। মুখে অল্প দাড়ি। এই অল্প দাড়ি বলে দিচ্ছে এ হয়তো কিছুদিন আগেই মুখে শেভ করেছে। চুলগুলো আলতো এলোমেলো, ফর্সা সুন্দর। মুখের গঠনও বড্ড সুন্দর। কিন্তু এইসব সৌন্দর্য পানসে নাজার চোখে, কারণ ওর চোখ যে এক শ্যামপুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাজা নিজের মনে মনেই শোধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগা মহাশয়ের কাছে। নাজা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়িয়ে না বোধক বলে, না, কিছু না। তৌসির নাজার দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো আবার বিয়ের আগে? তার বিরহে মরতাছো না তো আবার?
লাং শব্দটা শুনে নাজার মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পেছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনের তকমা দেবেন না। তৌসির নাজাকে রেগে যেতে দেখে বলে, ও আমার সাউয়া, রাইগা যাও কেন? ভালো কথাই তো জিগাইলাম। নাজা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখের ভাষাটা ঠিক করুন আগে। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাজা এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কারণ তৌসিরের সামনে দাঁড়ালেই রাগে গা জ্বলবে। নাজা যেতে নেয়, তৌসির তখন বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, এমন সাপের মতো ফ্যাত ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়া মাইরা ফেলমো। নাজা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন, মাইরা ফেলার ইচ্ছা থাকলে পায়না দিয়া গলায় পাড়াটা বসাইতাম। নাজাই বাণী শুনে উত্তর দেয়, তো বসাইলেন না কেন? তৌসির হেসে বলে, তোমারে মাইরা ফেললে আমি বউ পামু কই? এমনিতেই সাত কপালের দৌড়ে তোমার মতো চানমুখী পাইছি। নাজা আর কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজের পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়। নাজেম চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা একটা সিগারেট তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলেন, নে, টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুঁচকে বলে, ধুর, তুমি তো জানো এসব বালসাল ছাইপাশ আমি গিলি না, এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, পরে আর কিছু মুখে নিতে পারি না। নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলেন, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, তাইলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? মিনহাস মামা বলে ওঠেন, আমি খুঁজা পাই না, ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না? তৌসির বিরক্তি নিয়ে বলে, ধুর, এইসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না, তোমরাই গিলো, আমি এগুলার মধ্যে নাই। নাজেম চাচা বলে ওঠেন, আচ্ছা, বাদ দে এগুলা, আগে ক বউ পছন্দ হইছে? তৌসির ওনার কথায় উত্তর দেয়, হ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হইছে, কিন্তু সংসার করবার যোগ্য হইছে না। মিনহাজ মামা ওর কথায় ভ্রু কুঁচকে বলেন, কেন যোগ্য না কেন? তৌসির বিরক্তি সুরে বলে, আরে সংসার কেমনে করমু? ওর বয়স আর আমার বয়স দেখছো, কত ছোট, এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা, এইগুলা বাদ, তোমরা কও, তোমরা বিয়া করবা কবে? আমি তো কাম সাইরা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের উপর হাতে থাকা গ্লাস রাখেন, চোখ মুখ লাল হয়ে গেছে ওনার। অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলেই এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পটাতে পারেননি। উনি ব্যর্থ ওনার অভ্যেসেই। মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দুই এক জায়গায় পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম, তাই আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চান না, কিন্তু বয়স 30-এর উপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাস মামা আবার তৌসিরের ছোট, আর নাজেম চাচা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব। সংসার বউ বাচ্চা এগুলোতে তিনি রাজি নন, তাই আর কি করা, উনি আছেন ওনার মতোই। নাজেম চাচা তৌসিরকে বলেন, শোন, 2টা বাটিয়ালি থাইকা আইছে, এখন কি করমু অগো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে,
ওরা নিজের ইচ্ছায় আইছে তো, কন্ট্রাক্ট সাইন করছে তো। হ, ওরা নিজেই আইছে, আমরা কাউরে ধইরা আনি নাই। তাইলে অগরে আলমের ফার্ম হাউসে পাঠাইয়া দাও। আলম 5 লাখ দিছে আমারে, এর মধ্যে ওদের দুইজনরে 2 দিয়া দিও। মিনহাজ মামা বলেন, এগুলো বাদ দে ভাই বাবারা, ল্যাবের কি হইল? দাঁতেরটায় কোনো কাম হইছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, ওইগুলা ডাক্তার না, সবগুলা উলুর বলদ। সাউয়াগুলা কোনো কামেরই না।